এপারে মাতলা নদী রয়েছে, আর মাতলা নদীর পাড় একেবারে শেষ পাড় এখান থেকেই, আর পাশে তাদের বসত ভিটা দেখুন, একেবারে এরকম একটা পরিবেশ। দেখুন বাড়ি ঘরগুলো দেখতে পাচ্ছেন, এখানে তাদের গবাদি পশু রয়েছে। সুন্দরবনের শেষ সীমানা যেখানে শেষ হয়েছে আর অজানার হাতছানি যেখানে শুরু, আমরা এখন আছি ঠিক সেই দেউলবাড়ি গ্রামে। প্রথম পর্বে আপনারা দেখেছিলেন এই গ্রামের জীবন সংগ্রামের কিছু খণ্ডচিত্র, কিন্তু আজ আমরা প্রবেশ করব এই জনপদের আরও গভীরে। দেখব সেই সব দৃশ্য যা হয়তো এর আগে সেভাবে ক্যামেরাবন্দি হয়নি। পিচ ঢালা রাস্তা নয়, বরং নোনা মাটির ঘ্রাণ আর নদীর ঢেউয়ের শব্দ এখানে প্রতিদিনের সঙ্গী। দেউলবাড়ির এই সরু আলপথ দিয়ে হাঁটতে হাঁটতে মনে হয় সময় যেন এখানে থমকে দাঁড়িয়ে আছে। একদিকে দিগন্ত জোড়া নদী, আর অন্যদিকে আমাদের চিরচেনা রহস্যময় সুন্দরবন। আমরা একেবারে সুন্দরবনের শেষ গ্রামে দাঁড়িয়ে কথা বলছি আপনাদের সাথে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতের এই সাইডে মাতলা নদী রয়েছে, আর মাতলা নদীর পাড় থেকে আপনাদের সাথে কথা বলছি। এখানে এই যে একেবারে নদীর ধারে আপনাদের বসবাস, এই নদীর ওপারে তো হচ্ছে সুন্দরবন নাকি? আচ্ছা আচ্ছা। এখানে আপনাদের কখনো কি বন্য প্রাণী আক্রমণ করেছে আপনাদের গ্রামে? প্রতি বছরে তো বাঘ ওপার থেকে এপারে পার হয়, রোজ ওই গরু ছাগল মেরে চলে যায়। আচ্ছা আচ্ছা, বাঘ পার হয় তাই তো? ছাগল গরু মেরে চলে যায়। আচ্ছা আচ্ছা। আপনাদের গ্রামে এমন কেউ আছে যে গভীর জঙ্গলে সমুদ্রে কাঁকড়া ধরতে গিয়ে যারা বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে? বাঘ তো জঙ্গলে বাঘে নিয়ে চলে গিয়েছে। আপনার বাপ নিয়ে গেছে? আমার বাপ নিয়ে আমাদের বাড়িতে 2-3 জন চলে গিয়েছে। আমার একটা চাচা, একটা কাকা, আমার বাপ। আচ্ছা। আমি আমার বাবাটা নেই। আপনার বাড়ি কোনটা? এইটা আমাদের বাড়ি, আমার ভাইয়ের বাড়ি ওই সামনে, এই দুটো ভাইরা। যখন জল বেড়ে যায় তখন জাল তুলে দেয় তাই তো? আবার ফের জলটা নেমে যাচ্ছে তখন আবার জালটা, ও জাল ওরকম থাকে, মাছগুলো আটকে যায়। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আমি ওটাই প্রথম ধারণা করেছিলাম। হ্যাঁ, কি করছো? কি খেলা? ফানুস খেলা? হ্যাঁ। আচ্ছা, এটা কি হবে? মাছ ধরা হবে নাকি? হ্যাঁ, পড়াশোনা করো তোমরা? কোন স্কুলে পড়ো? এখানে কাছাকাছি স্কুল আছে? দেখি এদিকে দেখাও, নাম কি? আচ্ছা, কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, 1 পড়ো। আচ্ছা, বাহ। কতদিন করে থাকেন মাছ ধরতে আপনারা নদীতে? নদীতে খুব একটা থাকি না, আমরা রাস্তাঘাট থাকি, বুঝলেন? আচ্ছা আচ্ছা, মানে আপনারা কালকে রাতে গিয়েছেন, আজকে সন্ধ্যায় এসে ফিরে আসছেন তাই তো? ও, পরিবেশের মধ্যে বসবাস করেন, এখানে না এলে আপনারা বুঝতে পারবেন না। সত্যি আমরা এতদিন ঘুরেছি নদী এলাকায়, তো এই জায়গাটা, এই এলাকায় এসে সুন্দরবনে এই যে মাতলা নদীর সাইডে এই যে পুকুর বাড়িগুলো দেখছি, আর এখানকার মানুষেরা এই নদী থেকে মাছ এবং চিংড়ি ধরে তারা জীবন জীবিকা নির্বাহ করে। সত্যি এখানে এসে আমাদের এই প্রথম ফার্স্ট আমাদের খুব ভালো লাগছে। এই এলাকার প্রত্যেক মানুষগুলো কথা বলার চেষ্টা করলাম, তারা নদীর মাছ কাঁকড়া ধরে তারা জীবন জীবিকা নির্বাহ করে। দিচ্ছে না তাই তো? সরকারি সুবিধা বলতে বাড়িতেও মোটামুটি প্রতিটা বাড়িতে দেখতে পাচ্ছে। কই আমাদের বাড়ি দিলে আর আমাদের ঘর বাড়ি এই অবস্থা। ও আচ্ছা আচ্ছা। দিদিরা কিভাবে চলে, জীবন জীবিকা কিভাবে চালাও?
এই নদী থেকে মাছ ধরেন নাকি? না না, আমাদের লোক মাছ ধরে না। আমরা আমাদের এখানে কোনো ইনকাম নেই, তো ইনকাম নেই বলে আমরা স্বামী দিকে 2-3 মাস করে খেতে আসি, যেহেতু পয়সা টাকা পয়সা নিয়ে এখানটায় আচ্ছা আচ্ছা, কিছুদিন করে খান আবার ফের চলে যান, তাই তো? চলে যায়। আমাদের এই সামনে এই ঈদ এসে গিয়েছে, আর আছে না, তো আমরা একদিন করে স্বামীকে চলে যেতাম। ও আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে কোনো ইনকাম নেই? আমাদের এখানে কি ইনকাম? আমাদের লোক তো শহরাঞ্চলের ছেলে, ও এই নদী ছাঁচর জানে না। এই লোক ওই আমার ভাইদের সাথে ফেটে দিলে ও তো ডুবে মরে যাবে। হ্যাঁ, ওই বুঝতে চলতে পারছি। তো আমি মেয়ে বাইরে চলে যাই, আমাদের কোনো ইনকাম নেই। তাহলে আপনাদের এই যে সামনের গ্রাম থেকে এলাম, ওখানে কিন্তু গ্রামের অধিকাংশ মানুষ কিন্তু এই নদী থেকে মাছ চিংড়ি ধরে তাদের জীবন জীবিকা নির্বাহ করছে। আমরা ধরছি। কি করছেন? আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে কিন্তু আপনারা সেখান থেকে কিছু অভ্যস্ত না, তাই তো? আপনারা বেশিরভাগ বিদেশের উপর নির্ভর করে জীবন জীবিকা নির্বাহ করেন। আচ্ছা আচ্ছা, যে যাই হোক, মোটামুটি বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে এর সাথে কথা বলছিলাম, ওনার বাড়ি কিন্তু এটাই। দেখুন কতটা ভয়ানক পরিস্থিতি, দেখুন এখানেই কিন্তু মাদলা নদী আছে, নদীর পাড়, আর সে ঠিক পাড়ের কোলেই কিন্তু তাদের বাড়ি ঘরগুলো। দেখুন একেবারে কোনো রকমের জীবন জীবিকা নির্বাহ করার মতো একটা বাড়ি, প্লাস্টিক দেওয়া আছে চালে, খুব কঠিন পরিস্থিতি। দেখুন টোটাল কাঠ ফিটিং করে মিস্ত্রি খরচা সহ, টোটাল কাঠ টাট ফিটিং করে নৌকা তৈরি করে মেরিন বাজে, তোমার মেরিন বাজে নতুন করে দেবে। এটা কি আপনার? আমার ভাইয়ের বলি, আপনারা এই নদী থেকে মাছ ধরেন তো? আপনার বাড়ি কোনটা? আমার বাড়ি ওই ভিতরে। এই বাড়িটা নাকি? না না, আর ভিতরে। আরো ভিতরে। আপনি এখানে এসেছেন, আমাকে নদী গাড়ি আছে। ঠিক আছে। তা আপনাদের এই যে নদীর পাড়ে বসে সময় কাটাচ্ছেন, এই যে ঠান্ডা বাতাস কেমন লাগছে? ভালো লাগে, হ্যাঁ, ভালো লাগে। খুব সুন্দর লাগছে না? আমরা তো প্রেমে পড়ে যাচ্ছি আপনাদের গ্রামে। এই আপনাদের কি রিপেয়ারিং বাইরে থেকে মিস্ত্রি আছে? বাইরে থেকে আপনারা এইসব কাজ, হাতের কাজ জানেন না? কম জানি, বুঝলে না? ও, বেশ যায় না, বুঝলি? বাইরে মিস্ত্রি নিয়ে কাজ করা হয়, মিস্ত্রি কাজ করে তবে কি টাকা দেবো? ও 700 টাকা মজুরি। 700 টাকা। আচ্ছা, এই যে নৌকাটা আপনি উপরে বসে আছেন, আপনি এই নৌকাটা বানাতে কত টাকা খরচা হবে আনুমানিক, ইঞ্জিন সহ? ও কিছু নেই, 1 লাখ টাকা করে খরচা হয়। 1 লাখ টাকা? হ্যাঁ, অনেক বড় নৌকা তো। আরে বেশ যেতে পারে, ঠিক আছে, আমি কি বুঝে না। এগুলো তো কাঠ আছে, দেখেন সব কাঠগুলো তো হ্যাঁ, এগুলো তো মনে হচ্ছে যে কোনো কাঠ দিয়ে তৈরি হবে না তো, মনে হয় আলাদা কাঠ আছে মনে হয়। সিরিজ কাঠে? কাঠ তো মজবুত হয় না দাদা। ওই খিরিয়া লোগান হচ্ছে, শাল কাঠের লোক নয় রে, খিরিজ কাঠের লোক। সব খিরিস না। আচ্ছা, যদি করে ওই লোকরা শাল কাঠ। ও, শাল কাঠের খরচা বেশি। ও আচ্ছা, ওই বড় নৌকাটা, তাই তো? লোগান প্রতিটা 1 লাখ টাকা পড়ে যাবে। ঠিক বলেছেন, শাল কাঠের। হ্যাঁ আচ্ছা আচ্ছা, শাল কাঠ দিয়ে তৈরি করতে গেলে দাম বেশি পড়বে, তাই তো? হ্যাঁ আচ্ছা, শাল কাঠের দাম বেশি। দাম আছে, হ্যাঁ। হ্যাঁ, অবশ্যই স্বাভাবিক। খিরিজ কাঠ তবে খিরিজ কাঠ পাকা খিরিজ। হ্যাঁ, পাঁচই। এটা মনে হয় 10-12 বছর করে হয়ে গেছে নাকি? হ্যাঁ, এই লোকটা 6-7 বছর হয়েছে। সব ঠিক আছে। 6-7 বছর পরে তবে কাঠগুলো ছাড়ছে। হুম। ওই সাগর দ্বীপ দিয়ে আজ থেকে দীঘাতে আজ থেকে আর ডুবে গেছিল। ও আচ্ছা, বড় বোটের পথে বাঁধা ছিল, হ্যাঁ, আর সেই বোটটা মাছ ভর্তি ছিল, আর এর পেছনে ডুবে গেছে, ওরা জানে না। আর এর জাল মাল সব চেলিমেলি চলে গেছে শেষে, লোকেরা পুরো ডুবে গেছে। আর পিছনে বাঁধা ছিল, আর আমার সামনে লোকেরা, ও বলছে, বলে ওরা কি হলো, বলে বোটটা যে স্লো করেছে, শিক্ষা মেন জানা আছে, স্লো করেছে, বলে এই তাড়াতাড়ি ওর লোক ডুবে যায়। বলে লোক ছিল 10-11 জন 12 জন লোক ছিল, আচ্ছা, তুলে নেবো। ট্রেনে লোক এই নৌকার মধ্যে অতজন 10-11 জন লোক ছিল? এলেও না, সে বড় লোক। আচ্ছা আচ্ছা, ওই নৌকাই ছিল, তাই তো? ওই লোক ছিল। এটা খালি ছিল? এটা খালি ছিল, পেছন ভাই ডুবে গেছে, কেউ বুঝতে পারেনি। ওই অবস্থায় ট্রেনে নিয়ে এসেছে, তাই তো? টেনেছে, বড় মেশিন করে না আসতো, আর ওই দীঘাতে মাল নিয়ে আসছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আগর মেয়ে ছেলেতে ট্রেনে চলে আসছিল, জলে তোলা ডুবে গেছে। আরে ওই টানের ঠেলায় ডুবে গেছে, মাথার দিকে পানি মেরে, ট্রেনে দিকে পানি মেরে ডুবে গেছে। আমাদের বাড়ি ও দিদি, ভয়টা তোমাদের এখান থেকে বেশি ওইদিকে ছড়ায়। হ্যাঁ হ্যাঁ, ওইদিকে বাচ্চারা বাইরে বেরোয় না। বাঘ দেখে ছোট না দেখে, আর ওদিকে লোকেরা ঘরে মুতি। হ্যাঁ, গেড়ে ভাই ভিডিও করতে আর ভালো দেখে। হ্যাঁ সত্যি কথা, এটা তো স্বাভাবিক। বাঘ এলে কিন্তু প্রথম আপনাদের ধরবে, ভয় করার কথা আপনাদের। ধরবি, আমাদের ধরবে না। হলেও না ধরুক, কিন্তু আপনাদের গ্রামেই তো আসবে যদি আসে, তাই নাকি? কিন্তু হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি, মাতলা নদীর পাড়ে শুয়ে পড়েছি। মাতলা নদীর পাড় থেকে এত সুন্দর, মানে মাতলা নদী থেকে এত সুন্দর বাতাস আসছে,
এখানে একটা মাচা দেখতে পেলাম, গ্রামের কিছু মানুষ মনে হয় মাচাটা তৈরি করেছে। তো এই মাচার মধ্যে শুয়ে পড়েছি দেখতে পাচ্ছেন। আর আপনাদের কন্টেন্ট ক্রিয়েটার হাবিজুল ভাই এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন ভিডিও করছে, ব্যস্ত আছে। দেখুন কন্টেন্ট ক্রিয়েটার হাবিজুল ভাই ব্যস্ত আছে ভিডিও করতে। আর এখানে জাস্ট দেখুন গাছের ছাওয়াতে আমি একটু শুয়েছি, একেবারে অন্যরকম একটা অনুভূতি। দেখুন এরকম একটা পরিবেশ নদীর পাড়ে। ওই যে দূরে যে খেয়াটা আসছে দেখতে পাচ্ছেন, ওইটাই করে মানে ওটাতে করে আজকে আমরা ওপারে যাব। ওই যে ওপারে লাইট জ্বলছে ওটাই হচ্ছে কৈখালি, ঠিক আছে। আর এটাই খেয়াঘাট, এই যে নদীর পাড়ে গাছ, এটাই কিন্তু ঘাট। এখান থেকেই আমরা নেমেছিলাম, এখান থেকেই উঠবো। তো যাই হোক, ঠিক টাইমে এলাম, এটাই ভালো লাগছে। বন্ধুরা বসে আছি দেউলবাড়ির খেয়াঘাটে, খেয়ার জন্য অপেক্ষা করছি। এতক্ষণ এই গ্রামে ঘুরলাম, আপনাদেরকে দেখিয়েছি গ্রামের চিত্র। তো এখন আমরা খেয়ার জন্য অপেক্ষা করছি, সন্ধ্যা 6টা বেজে গেছে। অলরেডি খেয়া একবার এসছিল, এসে আবার ঘুরিয়ে নিয়ে চলে গেল, ঠিক জানি না কি সমস্যা হলো। কোনো যাত্রীও নামালো না, আবার ব্যাগে গেল। তো এখন সন্দেহ হচ্ছে সন্ধ্যা 6টায় লাস্ট ফেরি এখান থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। এখন 6টা বেজে গেছে আর ফেরি অলরেডি চলেও গেল এসে। তো এটাই ভয় লাগছে মনের মধ্যে যে ফেরিটা আবার কি আসবে কিনা বা আমাদের নিয়ে যাবে কিনা। আমাদের বাইক আছে ওপারে। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।